Behind the Star, a tribute to legend. আমি ইতিমধ্যে ২০ বছরের যন্ত্রণা ভোগ করেছি আর জেলে কাটিয়েছি ১৮ মাস। যদি তারা চান যে আমার আরও সাজা হওয়া উচিত, তবে আমি সেটা মেনে নেব। আমার হৃদয় ভেঙে গেছে, কারণ আজ থেকে আমার সঙ্গে আমার ৩টি সন্তান, স্ত্রী ও পরিবারও সাজা ভোগ করবে। বিচার ব্যবস্থার প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম, আর অশ্রুসিক্ত নয়নে হলেও তা করতেই থাকব। আমি আমার সবগুলো চলচ্চিত্র শেষ করব এবং কারো ক্ষতি হতে দেব না। আমার ভক্ত, চলচ্চিত্র শিল্পের লোক, গণমাধ্যমের কর্মী কিংবা শুভানুধ্যায়ীদের সহমর্মিতায় আমি অভিভূত। আমি বিশ্বাস করি আমি সবসময় ভালো মানুষ ছিলাম, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, দেশের প্রতি ছিলাম অনুগত। আমার পরিবার ঠিক এই মুহূর্তে অনেক আবেগী, তাদের জন্যই আমাকে শক্ত হতে হবে। আমি ভেঙে পড়ছি, আবেগ আর ধরে রাখতে পারছি না, সবার সঙ্গে দেখা করতে পারলাম না বলে দুঃখিত। স্রষ্টা মহান এবং তিনিই আমার পাথেয়। আদালতের রায়ের পর তিনি তার ভক্ত এবং শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে এক বিবৃতিতে উপরোক্ত কথাগুলো বলেছিলেন। পরবর্তীতে নিজের ভাগ্যাহত জেল জীবন নিয়ে তিনি বলছিলেন, আমার কারাবাস রোলার কোস্টার রাইডের চেয়ে কিছু কম নয়। একে ধনাত্মকভাবে দেখতে গেলে এ থেকে আমি অনেক কিছু শিখেছি, আবার এতে আমি আরও ভালো মানুষ হতে পেরেছি। পরিবার আর প্রিয় মানুষদের থেকে দূরে থাকা ছিল বড় একটা চ্যালেঞ্জ। প্রতি ৬ মাসে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদিদের সংলাপ বলা, গান, নাচ এবং স্কিট শিখিয়েছি আমি। কঠিন সময়ে তারাই পরিবার হয়ে ওঠে, আর আমি হাল ছেড়ে দিলে তারাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। কারাবাস আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক উপলব্ধি এসেছে। এই সময়টা আমার গর্বকে চুরমার করে দিয়েছে। লিসনার্স, জাগো FM 94.4 এর রাজভি আজ আপনাকে যার গল্প শোনাবে, এই বিহাইন্ড দ্য স্টারে তিনি হচ্ছেন বলিউডের ব্যাড বয়, দি সঞ্জু বাবা, সঞ্জয় দত্ত। Behind the Star, A tribute to legend. সঞ্জয় বলরাজ দত্ত, জন্ম 29শে জুলাই 1959 সাল। তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে একজন এবং নিঃসন্দেহে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত। তিনি অভিনয়শিল্পী দম্পতি সুনীল দত্ত এবং নার্গিস দত্তের সন্তান। 1981 সালে চলচ্চিত্রে অভিষেকের পর তিনি 180-রও বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদিও প্রণয়ধর্মী থেকে শুরু করে হাস্যরসাত্মক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন একদম লিড ক্যারেক্টারে। সফলতা অর্জনও করেছেন। নাট্যধর্মী এবং মারপিটধর্মী চলচ্চিত্রে গ্যাংস্টার, গুন্ডা কিংবা পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে তিনি বেশি সমাদৃত হয়েছেন। এসব কারণে তার কাজের জন্য ভারতীয় গণমাধ্যম এবং দর্শক তাকে ডেডলি দত্ত বলেও অভিহিত করত। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে খলনায়ক, বাস্তব, মুন্না ভাই MBBS অন্যতম। আমির খানের সঙ্গে মিলে 2015 সালে পিকে মুভিতে অসাধারণ এক পার্শ্ব চরিত্রেও তিনি অভিনয় করেছেন। মোটমাট 39 বছরেরও বেশি সময়কালের এই চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি 2টি ফিল্মফেয়ার পুরস্কার, 2টি আইফা পুরস্কার, 2টি বলিউড মুভি পুরস্কার, 2টি স্ক্রিন অ্যাওয়ার্ড, 3টি স্টারডাস্ট অ্যাওয়ার্ড এবং 1টি করে গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম পুরস্কার এবং বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার অর্জন করেছেন। 1993 সালের এপ্রিলে সঞ্জয় দত্তকে সন্ত্রাসী এবং সংহতিনাশমূলক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়। তার উপর আনা চার্জ মওকুফ হলেও তাকে বেআইনি অস্ত্র রাখার জন্য দোষী সাব্যস্ত করা হয়। সাজা ভোগকালীন ভালো ব্যবহার এবং আচরণের জন্য 2016 সালের 25শে ফেব্রুয়ারি তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়। সঞ্জয়ের পিতামাতা প্রয়াত হিন্দি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী সুনীল দত্ত এবং নার্গিস, যারা দুজনই বলিউডে চিত্রজগতে সুপরিচিত ছিলেন। সঞ্জয় একজন ধার্মিক মানুষ, হিন্দু ধর্মের প্রতি তার প্রগাঢ় আস্থা এবং বিশ্বাস। মা নার্গিস 1981 সালে মারা যান, আর এই 1981 সালে সঞ্জয় অভিনীত প্রথম চলচ্চিত্র রকি মুক্তি পায়। চলচ্চিত্রটি মুক্তি পাবার আগেই নার্গিস মারা যান। অনেকে মনে করেন যে মা নার্গিসের মৃত্যুর শোকে সঞ্জয় মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। শিশু শিল্পী হিসেবে সঞ্জয় 1972 সালে চলচ্চিত্র রেশমা और शेराতে অভিনয় করেছিলেন।
চলচ্চিত্রটিতে তার বাবা সুনীল দত্ত ছিলেন সঞ্জয়কে চলচ্চিত্রটিতে কিছুক্ষণের জন্য বাচ্চা কাওয়ালি গায়ক হিসেবে দেখানো হয়েছিল। Behind the Star. A tribute to legend. সঞ্জয় দত্ত অধিকাংশ সময় ফুল হাতা শার্ট বা ফুল স্লিভ কিছু একটা কেন পরে থাকেন? কারণ কিশোর বয়সে তিনি এতটাই মাদকাসক্ত ছিলেন যে শরীরের বিভিন্ন জায়গায় সিরিঞ্জ ঢুকিয়ে শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছিলেন। তাই সবসময় ফুল হাতা শার্ট পরে থাকেন তিনি। আর এই মাদকাসক্তির পেছনে লুকিয়ে আছে সঞ্জয়ের জীবনের এক করুণ অভিজ্ঞতা। বলিউড আ হিস্ট্রি এই বইটিতে মিহির বোস জানিয়েছিলেন 1948 থেকে 1956 সালের মধ্যে নার্গিস এবং রাজ কাপুর জুটি প্রায় 16টি মুভিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। বলছিলাম সঞ্জয় দত্তের মায়ের কথা। রাজ কাপুরের প্রেমে মশগুল ছিলেন নার্গিস, কিন্তু বাস্তব জীবনে নার্গিস পাননি রাজ কাপুরকে, কারণ তিনি ছিলেন বিবাহিত। ভগ্ন হৃদয় নার্গিস অবশেষে জেন্টলম্যান সুনীল দত্তকে বিয়ে করেন। মেহবুব খানের কালজয়ী সিনেমা মাদার ইন্ডিয়াতে নার্গিস সুনীল দত্ত মা এবং ছেলের ভূমিকায় অভিনয় করেন। বিয়ের পরপরই নার্গিস সিনেমায় অভিনয় করা একেবারেই ছেড়ে দেন। তবে ঘাতক ব্যাধি ক্যান্সারের সাথে 22 বছর লড়াই করে নার্গিস মারা যান 1981 সালে। ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু নার্গিস যুক্তরাষ্ট্রের যখন তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন, তখন তিনি তার পুত্র সঞ্জয় দত্তের প্রথম ছবি রকির প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু বিধি বাম 1981 সালের 7 মে রকি মুক্তি পেল। এর আগেই 3রা মে মারা যান নার্গিস। নার্গিসের সম্মানে প্রিমিয়ার শোতে একটি খালি চেয়ার রাখা হয়। রকি মুভি সুপারহিট হয়। সঞ্জয় না পারলেন কাঁদতে, না পারলেন উদযাপন করতে। মায়ের প্রতি একান্ত ভক্ত সঞ্জয় মায়ের মৃত্যু সইতে পারলেন না। শোকে বিপর্যস্ত হয়ে ভীষণভাবে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। পিতা সুনীল দত্ত তাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাদকাসক্তি নিরাময়ের জন্য। দীর্ঘ 3.5 বছর মার্কিন মূল্যকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সঞ্জয় দেশে ফেরেন। 1987 সালে অভিনেত্রী রিচা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। একের পর এক সুপার ডুপার হিট মুভি করে সঞ্জয়ের বৃহস্পতি তখন কিন্তু তুঙ্গে। অন্যদিকে রকি মুভির নায়িকা ছিলেন টিনা মুনিম, অর্থাৎ টিনা আম্বানি, অনিল আম্বানির স্ত্রী। একাধিক ফিল্মি গসিপ ওয়েবসাইট এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী টিনা এবং সঞ্জয়ের ছোটবেলার বন্ধুত্ব ধীরে ধীরে বদলে গিয়েছিল প্রেমে। আর তার সূত্রপাতটা হয়েছিল রকি মুভির সময় থেকেই। নায়ক হিসেবে ওটিই ছিল সঞ্জয়ের ডেবিউ। যদিও রেশমা আর সেরাতে শিশুশিল্পী হিসেবে তিনি যে অভিনয় করেছিলেন সেটার কথাটা বলছিলাম আপনাকে একটু আগেই। ওদিকে রকি মুভি শুটিংয়ের সময় টিনা কিন্তু ছিলেন বেশ প্রতিষ্ঠিত একজন নায়িকা। বাতো বাতো মে অথবা কার্ডস এই মুভিগুলোর পর বলিউডের সবচেয়ে মিষ্টি সুন্দরী নবাগতা নায়িকা হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। ছোটবেলার সেই বান্ধবীকে যখন নায়িকা হিসেবে প্রথম ছবিতে পেলেন সঞ্জয়, তখন থেকেই শোনা যায় যে তাদের সম্পর্ক অন্যদিকে মোড় নিচ্ছে। এমনকি মায়ের মৃত্যুর পর টিনাকে আরও বেশি আঁকড়ে ধরেছিলেন সঞ্জয়। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেম বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছায়নি। শোনা যায় সে সময় সঞ্জয় দত্তের অতিরিক্ত নেশাগ্রস্ততা এবং ড্রাগ সেবনের জন্যই নাকি সম্পর্কে ইতি টানেন টিনা। ওদিকে আবার এও শোনা যায় যে হিন্দি ছবিতে টিনার খোলামেলা পোশাক পরা নিয়ে আপত্তি ছিল সঞ্জয়ের। রকি মুক্তি পেয়েছিল 1981 সালে, আর রিচা শর্মার সঙ্গে সঞ্জয় দত্তের বিয়ে হয় 1987 সালে। আর টিনা বিয়ে করেন 1991-এ ধীরুভাই আম্বানি পুত্র অনিল আম্বানিকে। Behind the Star. A tribute to legend. আরেকটি ভয়ঙ্কর নেশা ছিল সঞ্জয়ের, সেটা হচ্ছে অস্ত্র সংগ্রহ। ইতিমধ্যেই দুবাই ভিত্তিক মাফিয়াদের সঙ্গে পরিচয় হয় তার। দাউদ ইব্রাহিমের ছোট ভাই আনিস ইব্রাহিম নামে বেনামে বিভিন্ন মুভি প্রডিউস করতেন বলিউডে। মুম্বাই নগরীতে দাঙ্গা ছড়িয়ে পড়লে সঞ্জয় দত্তের পিতা কংগ্রেসের এমপি সুনীল দত্ত মুসলিম দরদি হিসেবে চিহ্নিত হন। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা সঞ্জয়ের পরিবারকে হুমকি ধামকি দিলে সঞ্জয় দত্ত মাফিয়াদের কাছে অস্ত্র চান। মাফিয়া ডন আবু সালেম সঞ্জয় দত্তের বাসায় এসে তাকে আর্মস দিয়ে যান।
মুম্বাই নগরীতে সিরিজ বোমা হামলার পর মাফিয়াদের বিরুদ্ধে অ্যাকশন চালাতে গিয়ে পুলিশ জানতে পারে সঞ্জয় দত্ত মাফিয়াদের কাছ থেকে অস্ত্র নিয়েছেন এবং অবশেষে গ্রেফতার হন তিনি। এপ্রিল 1993। সঞ্জয় দত্তের পৃথিবীটা ছোট হয়ে আসছে। মুম্বাই নগরের কমিশনার মিস্টার সামরার সম্মুখে জবানবন্দি দিচ্ছেন গ্রেফতার হওয়া সঞ্জয়। বলছেন, ছোটবেলা থেকেই পিস্তলের প্রতি আমার নেশা ছিল। আমার কাছে 3টি লাইসেন্স করা পিস্তল আছে। আমার বন্ধু ইউসুফ নুলওয়ালার সাথে আমি এগুলো নিয়ে শিকারে বের হই। ইয়ালগার মুভির ইউনিটের সাথে যখন আমি দুবাই গিয়েছিলাম তখনই দাউদ ইব্রাহিম এবং আনিস ইব্রাহিমের সাথে আমার পরিচয় হয়। আনিস ইব্রাহিম প্রতিদিন আমার শুটিং স্পটে আসতেন। দাউদ ইব্রাহিম মাঝে মাঝে তার বাসভবন হোয়াইট হাউসে আমাদেরকে নিমন্ত্রণ করতেন। আমরা যেতাম সেখানে পরিচয় হয় আন্ডারওয়ার্ল্ডের অন্যতম সদস্য দাউদের সহযোগী ইকবাল মির্চি, শারদ শেঠি এবং ছোটা রাজনের সাথে। মুম্বাই ফিরে আসার পরই দাঙ্গা শুরু হয় শহরে। আমাদের পরিবারকে হুমকি দেয় শিবসেনা। আমি পুলিশের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তাদেরকে সহযোগিতাপূর্ণ বলে মনে হয়নি। বাধ্য হয়ে আনিস ইব্রাহিমের কাছে অস্ত্র চেয়েছিলাম। আবু সালেম মারফত আমি 3টি AK-56 এবং অল্প কিছু হ্যান্ড গ্রেনেড পাই। দাঙ্গা শেষ হওয়ার পর আমি অস্ত্রগুলো ফেরত দিতে চাইলাম। আবু সালেম কিংবা তার আরও 2 সহযোগী সামির এবং হানেফ কেউ সেগুলো ফেরত নিতে আসেনি। আমি পুলিশকেও জানাতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে আর মুখ খুলতে সাহস হয়নি। যখন মরিশাসে শুটিং করছি তখন শুনতে পাই সামির, হানিফ গ্রেফতার হয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। পত্রিকায় খবর বেরোলো আমি সিরিজ বোমা হামলায় জড়িত। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো আমি মাফিয়াদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছি কিনা। আমি মিথ্যা বললাম তাকে। বাবাকে বললাম আমার সাথে মাফিয়াদের কোনো যোগসূত্র নেই, কিন্তু মরিশাস থেকেই বন্ধু ইউসুফ নুলওয়ালাকে নির্দেশ দেই আমার বাসায় গিয়ে অস্ত্রগুলো পুড়িয়ে ফেলতে। ইউসুফ আমাকে জানিয়েছে সব অস্ত্র সে পুড়িয়ে দিয়েছে। এটুকু বক্তব্য শোনার পর পুলিশ কমিশনার মিস্টার সামরা তার অধস্তনদের নির্দেশ দিয়েছিলেন সঞ্জয় দত্তকে অস্ত্র আইনে গ্রেফতার না করে কুখ্যাত টাডা আইনে গ্রেফতার করতে। টাডা আইন মানে হচ্ছে টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, যেটা শিখ বিদ্রোহীদের দমন করতে প্রথম 1985 সালে প্রণীত হয়। Behind the Star. A tribute to legend. সঞ্জয় দত্তকে গ্রেফতারের খবর শুনে বলিউডের সবাই চুপচাপ হয়ে পড়ে, কারণ সিরিজ বোমা হামলার মতো স্পর্শকাতর বিষয়ের সঙ্গে জড়িত হওয়ার জন্য বলিউডের কেউ সঞ্জয়কে সমর্থন দিতে পারছিলেন না। অবশ্য বলিউডে পুলিশি ঝামেলা নতুন কিছু নয়। 60-এর দশকে বলিউড সুপারস্টার দিলীপ কুমারকে বারবার পুলিশ হেনস্থা করেছে পাকিস্তানি এজেন্ট বলে। যেহেতু দিলীপ কুমার একজন মুসলিম যার প্রকৃত নাম ছিল ইউসুফ খান এবং আদতে তিনি একজন পাকিস্তানি, তাই পুলিশ তার বাসায় বিভিন্ন সময় তল্লাশি চালিয়েছে। শেষমেশ প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হস্তক্ষেপে এই ঝামেলার অবসান হয়। মেগাস্টার অমিতাভ বচ্চন যখন কংগ্রেসের এমপি, প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে যায়। ভারত জুড়ে রব ওঠে গলি গলি মশহুর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়। যখন রাজীব গান্ধী ক্ষমতাচ্যুত হন, অমিতাভ বচ্চন রাজীব গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় বারবার পুলিশ হানা দেয় অমিতাভের বাড়িতে। বলিউডের কেউ অমিতাভকে সমর্থন করতে আসেননি, কিন্তু সঞ্জয়ের ব্যাপারটা ছিল আলাদা। সঞ্জয় দত্ত গ্রেফতার হওয়ার পর পুরো বলিউডের দিকে আঙ্গুল চলে আসলো মাফিয়া ঘনিষ্ঠ হওয়ার। আসলে বলিউডের কিছুই করার ছিল না দাউদের শরণাপন্ন না হয়ে। মুভি করার জন্য দরকার টাকা। ব্যাংক কিংবা অন্যান্য লগ্নিকারক সংস্থা সহজে টাকা দিতে চাইতো না, কিন্তু মাফিয়ারা সহজেই পরিচালক এবং প্রদর্শক সংস্থাকে টাকা দিত। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে 80 এবং 90 দশকে বহু মুভিতে বিনিয়োগ করেছে দাউদের ডি কোম্পানি। মুম্বাই পুলিশ বলিউড ঘনিষ্ঠ প্রায় 80 জনের নামে তালিকা তৈরি করে যারা দাউদের কাছ থেকে টাকা নিয়েছেন। পত্রপত্রিকায় মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ল বলিউডের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে মুম্বাই পুলিশ। শেষতক বলিউড কমিউনিটি সঞ্জয়ের পক্ষে রাস্তায় নামল। সুভাষ ঘাই, শত্রুঘ্ন সিনহা, রাজ বব্বর, মহেশ ভাট প্রমুখ ব্যক্তিত্ব সঞ্জয়ের পক্ষে প্রচারণা চালালেন। প্রথম দফায় 15 দিন জেল খেটে 1993 সালের 5 মে সঞ্জয় জামিনে মুক্তি পান। বলিউডে 3 খানের রাজত্ব তখনও ঠিকমতো শুরু হয়নি। অমিতাভ বচ্চনের নায়কের ক্যারিয়ার অস্তাচলে, সঞ্জয় দত্তই তখন সুপারস্টার। সঞ্জয় দত্তের পেছনে প্রযোজকদের লগ্নির পরিমাণ ছিল প্রায় 70 কোটি রুপি।
আতিশ, আমানত, মাহান্ত এই সমস্ত মুভির শুটিং চলছিল সে সময়। কাকতালীয় ব্যাপার হচ্ছে, পরিচালক সুভাষ ঘাইয়ের খলনায়ক মুভিটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল 15ই জুন। সঞ্জয় দত্তের গ্রেফতার এবং জামিনে মুক্তি পাওয়া জনিত কারণে মুভিটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। মুভির পোস্টারে সঞ্জয় দত্তকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ঘোষণারত দেখা যায় যে তিনি খলনায়ক। আমজনতা এই পোস্টার দেখে ভাবল, সঞ্জু বাবা সত্যি সত্যি বুঝি অভিমানে নিজেকে খলনায়ক ঘোষণা করেছে। মিডিয়ার লোকজন পরিচালক সুভাষ ঘাইকে দোষারোপ করতে লাগলো এই বলে যে তিনি কেন সঞ্জয়ের এই অবস্থাকে পোস্টারে তুলে ধরে ব্যবসায়িক ফায়দা লোটার চেষ্টা করছেন। যদিও সুভাষ বলেছিলেন পোস্টারের পরিকল্পনাটা আগেই করা ছিল। সঞ্জয়ের জীবনের গতিপথ যে এভাবে পোস্টারের সাথে মিলে যাবে তা কে জানত। খলনায়ক মুভিটি 1993 সালের দ্বিতীয় ব্যবসা সফল মুভিতে পরিণত হয়। জেল থেকে বেরিয়ে সঞ্জয় দত্ত আবারও কাজে মনোনিবেশ করলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, শুধু একটা ব্যাপার বাদে। তা হচ্ছে মাধুরী দীক্ষিতের সাথে তখন সঞ্জয়ের রোমান্স চলছিল বলে বেশ কিছু পত্রিকায় বেরিয়েছিল খবর। সঞ্জয় গ্রেফতারের পর মাধুরী প্রকাশ্যেই বলতে লাগলেন সঞ্জয়ের সাথে তার কোনো সম্পর্ক কোনো কালেই ছিল না। Behind the Star. A tribute to legend. সঞ্জয়ের মামলা সংবুক গতিতে চলতেই থাকল। 1995 সালের ডিসেম্বরে আবার গ্রেফতার হন তিনি। 16 মাস জেল খেটে 1997 সালের এপ্রিলে আবারও মুক্তি পান। অনেকদিন পর 2007 সালের 31 জুলাই টাটা কোর্ট সঞ্জয়কে 6 বছরের সাজা দেয় বেআইনিভাবে অস্ত্র রাখার জন্য। তবে সিরিজ বোমা হামলার মামলা থেকে অব্যাহতি দেয়া হয় তাকে। সঞ্জয় দত্ত তার সাজার বিরুদ্ধে আপিল করেন। 22 অক্টোবর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। 1 মাসের অধিক সময় জেল খেটে 27 নভেম্বর মুক্তি পান তিনি। সুপ্রিম কোর্টে শুনানি চলতে থাকে। দীর্ঘ শুনানির পর 2013 সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেয়। 6 বছরের সাজা কমিয়ে 5 বছর করে। রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেন সঞ্জয়। রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের রায় বহাল রাখে। আদালতের রায়কে মাথা পেতে নিয়ে সঞ্জয় শেষবারের মতো জেলে ঢোকেন 16 মে 2013 সালে। 5 বছরের সাজার মধ্যে এর আগেই বিভিন্ন মেয়াদে তিনি প্রায় 18 মাস জেলে ছিলেন। তাই এই মেয়াদে 3.5 বছর সাজা কাটার কথা ছিল তার। অবশ্য জেলখানায় তার ভালো আচরণের কথা বিবেচনা করে 25 ফেব্রুয়ারি 2016 সালেই তিনি মুক্তি পেয়ে যান। এভাবেই শেষ হয় সঞ্জয় দত্তের প্রায়শ্চিত্ত প্রক্রিয়া। এই মুহূর্তে তিনি স্বাধীন ভারতের একজন পুরোপুরি স্বাধীন নাগরিক। ওই সময় সঞ্জয়ের এসব আগ্নেয়াস্ত্র সংগ্রহের পেছনের কারণটা কি ছিল? সঞ্জয় এসব অস্ত্র কেনার সঙ্গে আসলে কি কোনো সংযোগ রেখেছিলেন? আর আদৌ কি কোনো সংযোগ ছিল মুম্বাই হামলার, নাকি নিজের নিরাপত্তার স্বার্থেই এমনটা করেছিলেন সঞ্জয়? এ বিষয়ে বিভিন্ন অনুসন্ধানে পরবর্তীতে বেরিয়ে আসে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তবে সেটা বলবো আপনাকে এই ব্রেকটার পর। Behind the Star. A tribute to legend. উনিশশো 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পর ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মুম্বাইয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই সময় দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সুনীল দত্ত সংগঠকের ভূমিকা পালন করেছিলেন। সঞ্জয় মাঠ থেকে কাজ করে বাবাকে সাহায্য করতে থাকেন। এতে উগ্রপন্থী হিন্দুরা ক্ষিপ্ত হয়ে ওঠে। সুনীল দত্তকে বেশ কয়েকবার আক্রমণ করার চেষ্টাও করে তারা। এরকমই এক আক্রমণের সময় সুনীল দত্ত নিজের গাড়িতে ছিলেন। সেদিন অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি। একটি ম্যাগাজিনের করা তদন্তে সর্বপ্রথম যে বিষয়টি এসেছে তা হচ্ছে সুনীল দত্তের ক্রমান্বয়ে ভাঙতে থাকা স্বাস্থ্য এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ার বিষয়টি। তার মুসলিম প্রিয় স্বভাবের কারণে তিনি ততদিনে সমকালীন রাজনৈতিক নেতাদের নিকট গুরুত্ব হারাচ্ছিলেন। ওদিকে উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেটে পরিণত হওয়া দত্ত পরিবারের নিরাপত্তার বিষয়টিও পড়ে যাচ্ছিল হুমকির মুখে। এই অবস্থায় সঞ্জয় মনে করেছিলেন হয়তো তার বাবা শেষ পর্যন্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবেন না। আর এ কারণেই নাকি তিনি অবৈধ পথে আগ্নেয়াস্ত্র সংগ্রহে অগ্রসর হন। সম্প্রতি একটি ভারতীয় পত্রিকার সম্পাদকীয়তে
প্রবীণ আইনজীবী শান্তিভূষণ বলেছেন, 1991 সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় মুম্বাইয়ের একজন নির্বাচিত বিধানসভা সদস্য হিসেবে সঞ্জয়ের বাবা সুনীল দত্ত মুসলিমদের দাঙ্গাপীড়িত এলাকায় সাহায্য করেছিলেন, যা তাকে উগ্র হিন্দু মৌলবাদীদের চক্ষুশূলে পরিণত করে। তার পরিবারের উপর হামলা হবে এমন হুমকি দিয়ে প্রতিদিন অজস্র ফোন আসত ওই সময়। শুধুমাত্র স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের ব্যবহার এমন হুমকি মোকাবেলা করতে সক্ষম ছিল, তাই সঞ্জয় নিজের পরিবারের কথা চিন্তা করে ওভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিলেন। অনুসন্ধান থেকে বেরিয়ে আসা এসব তথ্য প্রমাণ পরবর্তীতে সঞ্জয়কে ভারতের অস্ত্র আইনে বড় ধরনের শাস্তি দেওয়ার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে ফেলে অনেকটাই। বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না থাকার পরও কেবলমাত্র অবৈধভাবে অস্ত্র সংগ্রহের দায়ী আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, এ ব্যাপারটি মানতে পারেননি অনেকেই। সন্ত্রাসবাদ দমনে 1985 সালে ভারতের প্রচলিত হওয়া টাডা আইনে মামলা হয় সঞ্জয়ের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত না হলেও 1994 সালেই কারাদণ্ডে দণ্ডিত হন সঞ্জয়। রূপালী পর্দার নায়ক আর খলনায়ক দুই ভূমিকাতেই সমান জনপ্রিয়তা অর্জন করা সঞ্জয়কে গত 4 দশকে নিজের বাস্তব জীবনেও পার করতে হয়েছে নানান চড়াই উতরাই। আর তাই পর্দার সামনে কিংবা পর্দার পেছনের জীবনের সঞ্জয় নায়ক নাকি খলনায়ক, নাকি কেবলই দোষগুণের মিশেলে তৈরি এক চিরাচরিত মানুষ, সময় ঠিক করে দেবে সেটা। আমরা না হয় নাই বলি। আজকের মতো শুভ বিদায়।